আপনি জানেন যে আমাদের গণফান্ড আমরা তৈরি করেছি। যদি এটা সফল হয় তাহলে হয়তোবা এই সমস্ত চাঁদাবাজিতে আমাদের যাবার প্রয়োজন হবে না। তথ্য প্রযুক্তি থাকবে, একটা সেন্ট্রাল ডাটাবেস থাকবে, আমাদের সবকিছু খুবই স্বচ্ছ হবে এবং আমরা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের এই বার্তাটা দিতে চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। নাসের, আজকে 24 দফার কথা আমরা শুনতে পাচ্ছি, এই 24 দফায় কি রয়েছে? আপনারা জানেন যে আমাদের দাবি ছিল জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, বিচার এবং নতুন সংবিধান। নানান প্রেক্ষাপটে, নানান বাস্তবতার জন্য বিগত 1 বছরের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে হতাশ হয়েছি, অনেক ক্ষেত্রে আমাদের কিছু দাবি আংশিক পূরণ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দাবি পূরণ হয়নি। এবং আপনারা এটাও জানেন যে গত মাসে অর্থাৎ জুলাই মাসে আমরা সারাটা দেশ ঘুরেছি, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ঘুরে দেখেছেন, শহীদ পরিবারের সাথে কথা বলেছেন, আহতদের সাথে কথা বলেছেন, আহত পরিবারের সাথে কথা বলেছেন এবং সারা দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কথা বলেছেন। সমস্ত বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এই আমাদের 24 দফায় প্রতিফলিত হবে এবং পাশাপাশি আমাদের যে মূল দাবি মৌলিক সংস্কার, বিচার, নতুন সংবিধান, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, সেগুলোকে মূল অনুষঙ্গ রেখে এই সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোই আমরা আমাদের দফায় ফুটিয়ে তুলব। এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে কি কোনো বার্তা থাকবে? এই 24 দফার মধ্যে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় থাকবে বা নাহিদ ইসলাম কিংবা আক্তারের পক্ষ থেকে আগামী নির্বাচন তারা কেমন দেখতে চান, এ নিয়ে কি নতুন কোনো বার্তা থাকতে পারে কিনা? নির্বাচন কেন্দ্রিক আমাদের ভাবনা অত্যন্ত স্পষ্ট। আমরা আগেও বলেছি যে আমরা একটা সংসদ এবং গণপরিষদ নির্বাচন চাই। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, মৌলিক যে সংস্কার তার মধ্যেই আসলে নির্বাচনের রোডম্যাপ, অর্থাৎ নির্বাচনে যাবার জন্য, রোড টু দ্য ইলেকশন, নির্বাচনে যাবার জন্য আমাদের যে সংস্কার সেটা আমাদের দাবির মধ্যে থাকবে, দফার মধ্যে থাকবে। আমি যদি জানতে চাই যে একটি ব্যর্থতার মানে আমরা দেখেছি এনসিপি নিয়ে আসলে মানে মানুষের একটা প্রত্যাশা, অন্যরকম একটি প্রত্যাশা ছিল। নানা সময় আসলে দেখেছি এনসিপির কিছু বিষয় আসলে মানুষের হয়তো যে আকাঙ্ক্ষা সেটাতে কিছুটা হলো ব্যাঘাত ঘটেছে, একটু কিছুটা বিতর্ক বা এতে এখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে আপনারা নেতাকর্মীদের জন্য কি কোনো নির্দেশনা আজকে সমাবেশ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আমরা প্রতিনিয়তই বলছি যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা সেটার মধ্যে আপনারা প্রবেশ করবেন না, কিন্তু সমস্যা হচ্ছে দেশে স্বৈরাচারের বিদায় হলেও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো যেভাবে চলতো সেভাবে করেই চলছে। আপনি জানেন যে আমাদের গণফান্ড আমরা তৈরি করেছি। যদি এটা সফল হয় তাহলে হয়তোবা এই সমস্ত চাঁদাবাজিতে আমাদের যাবার প্রয়োজন হবে না। তথ্য প্রযুক্তি থাকবে, একটা সেন্ট্রাল ডাটাবেস থাকবে, আমাদের সবকিছু খুবই স্বচ্ছ হবে এবং আমরা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের এই বার্তাটা দিতে চেষ্টা করছি। নানা শ্রেণী পেশার মানুষের কাছে গিয়েছিলেন, মানুষ আসলে আপনাদের কাছে কি চেয়েছে এবং আপনারা বলছিলেন যে আজকের যে ইস্তেহার, সেই ইস্তেহারে মানুষের যে আকাঙ্ক্ষা সেটিরই প্রতিফলন। মানুষ কি চেয়েছে, মানুষ কি দেখতে? আমরা আমাদের দল আত্মপ্রকাশের সময় আমরা প্রায় 3 লক্ষ মানুষের মতামত গ্রহণ করেছিলাম। একই সাথে আমরা সরাসরি মানুষের ধারে ধারে গত জুলাই মাস জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে আমরা সারা বাংলাদেশ ঘুরেছি। সেখানে মানুষের যে মূল যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে তাদের প্রথমত হচ্ছে নাগরিক হিসাবে যে নাগরিক যে মর্যাদা, সেই কথাটা তারা বলেছেন। তারা এখানকার শিক্ষা ব্যবস্থায়, আপনারা দেখছেন আমাদের শিক্ষা ব্যবস্থা, অনেক তরুণ বছরের পর বছর পড়াশোনা করে কিন্তু পড়াশোনা শেষে সে কর্মসংস্থান পায় না। ফলে এই কর্মসংস্থানের জন্য কিন্তু এই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে। আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে বৈষম্য হওয়ার ফলে। এরপরে তারা যেটি বলেছেন দুর্নীতি অন্যতম একটি কারণ দেখা গেছে রাষ্ট্রের আমাদের যে সম্পদ আছে কিন্তু রাষ্ট্রের পরিচালনার সাথে যারা জড়িত থাকেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছেন, তারা নানাভাবে দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে ফলশ্রুতিতে এই বাংলাদেশের মানুষ, সেই জনগণের কিন্তু সেই সুফলটা হয় না। ফলশ্রুতিতে আমরা কি পেলাম? আমরা পেলাম শিক্ষা ব্যবস্থা, আমরা পেলাম এখানকার হচ্ছে তাদের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তাদের একটা অবস্থান পেলাম। একই সাথে যানজট নিয়ে অনেকের নানা ধরনের আক্ষেপ আছে। এছাড়া নাগরিক সেবা যেগুলো দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে যথাযথভাবে নাগরিক বান্ধব হয়ে ওঠে না। অনেক সময় নানা ধরনের ঘুষ, দুর্নীতি, বিভিন্ন অভিযোগগুলো থাকে। ফলে নাগরিক সেবাটা অন্যতম করতে। স্বাস্থ্য খাতে নানা ধরনের অভিযোগ আছে, কারণ আপনি দেখবেন বাংলাদেশের জেলাগুলোতে প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা
শিক্ষা মানুষের মৌলিক যে স্বাস্থ্যের যে ট্রিটমেন্টগুলো করা হয়, সেই উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই জায়গাগুলো কিন্তু থাকে না। ফলশ্রুতিতে এই যে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের নিরাপত্তার বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের এই নতুন ইশতেহার হবে। এখন তো এনসিপি আসলে সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক দল, তো সেক্ষেত্রে এনসিপি নির্বাচনের পর ক্ষমতায় যাবে কি যাবে না সেটা আমরা জানি না। আমি যদি ধরেও নিই এনসিপি হয়তো বা সেখানে ক্ষমতায় যদি নাও যায়, তো এই নতুন যে আপনাদের যে ইশতেহার সেটি আসলে পূরণে আপনারা কিভাবে কাজ করবেন? যে দলে আসুক, আপনারা যদি মানে ক্ষমতায় আসেন বা না আসেন, আসলে কিভাবে আপনারা কাজ করতে চান? আমরা যে কোনো ইশতেহার, যে কোনো লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক দলের সংগ্রামের অংশ এখানে দুটি ভাবে হয়। একটি হচ্ছে ক্ষমতায় যদি যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, আরেকটি হচ্ছে সেটি উদ্যোগের জন্য জনগণের ভিতরে প্রচারণা করে জনগণকে সাথে নিয়ে সরকারকে বাধ্য করা। অর্থাৎ একই সাথে বিরোধী দলে থেকে আপনি দেখেন এই যে কোটা সংস্কার ছোট একটা দাবি ছিল, সেটা কিন্তু সরকার নানাভাবে আইন শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দ্বারা দখল করে দমন করেছিল। কিন্তু যখন জনগণ, সাধারণ মানুষ, শিক্ষার্থী, তরুণ সমাজ সবাই রাজপথে নেমে আসছিল, সেই একটি ছোট আন্দোলন পরবর্তীতে কিন্তু গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থানে এবং পরবর্তী রূপ নিয়েছে। ফলশ্রুতিতে এখানে রাজনৈতিকভাবে লড়াইয়ের দুটি, একটি হচ্ছে লড়াই করে জনগণকে মাধ্যমে বিদ্যমান সরকারকে বাধ্য করা, আরেকটা হচ্ছে ক্ষমতার কাঠামোতে অংশগ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে সেটাকে বাধ্যবায়ন করা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঙ্গে।